আসসালামু আলাইকুম। আমরা আহ, যে পর্যন্ত শিখতে পেরেছিলাম যে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বিল্ডিং এর জন্য ফায়ার ডিমান্ডের জন্য কতটুকু পানির ক্যাপাসিটি লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে অর্ডিনারি হ্যাজার্ড টু এটা নিয়ে কথা বলেছিলাম। তো হচ্ছে এখানে হচ্ছে তারপরে আমরা যেটা শিখব যে আমার ফায়ারের জন্য পানির রিকোয়ারমেন্টটা জানতে পারলাম। যদি ৩২০০ লিটার প্রতি মিনিটে আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ৭৫ মিনিট পানির ব্যবস্থা থাকতে হবে। তো সেক্ষেত্রে ২,৪০,০০০ লিটার পানির সরবরাহ থাকতে হবে। তো পাম্পের ক্যাপাসিটিটা আমরা যেভাবে বের করতে পারি বা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে ২,৪০,০০০ লিটার। এটাকে যদি আমরা গ্যালনে কনভার্ট করি, ৬৩,৪০৮ গ্যালন, ইউএস গ্যালন হবে। এটা প্রয়োজন হচ্ছে আমাদের ৭৫ মিনিটের জন্য। তো সেই ক্ষেত্রে প্রতি মিনিটে আমাদের কত গ্যালন পানির রিকোয়ারমেন্ট থাকবে বা পাম্প কত গ্যালন পানি ডিসচার্জ করতে পারবে। তো আমরা ৭৫ মিনিট দিয়ে যদি আবার ভাগ দিই, চলে আসবে ৮৪৫ জিপিএম। তো এটা হচ্ছে আমাদের পাম্পের ডিসচার্জ ক্যাপাসিটি। তো এই অনুযায়ী আমরা পাম্পের ক্যাপাসিটি নির্ণয় করতে পারি। তো ৮৪৫ জিপিএম একদম অ্যাকুরেট মার্কেট অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা টলারেন্স হিসেবে হচ্ছে ৭৫০ আছে, তারপর হচ্ছে ১,০০০ জিপিএম পর্যন্ত নেওয়া যায়। যেহেতু ৮৪৫ আসছে, আমরা সেফটি মেজর ধরে ১,০০০ জিপিএম পাম্প আমরা এখানে ক্যালকুলেট করব। তো এই হিসাবটার একটা সহজ হিসাব আছে, আর একটু শর্টকাট করা যায়। যেহেতু আমাদের ৩,২০০ লিটার প্রতি মিনিটে লাগে, ৩,২০০কে আমরা গ্যালনে কনভার্ট করে দিলেই সেই একই রেজাল্ট আসবে, ৮৪৫.৪৪ জিপিএম। তাহলে এভাবে আমরা সাধারণভাবে পাম্পের ক্যালকুলেটটা করে থাকি। আর পাম্পের ক্যাপাসিটির জন্য আরও কিছু ফ্যাক্টর সেফটি আছে, সেগুলো পরবর্তীতে আলাপ করব। আপাতত সাধারণভাবে যে আমাদের কতটুকু ফায়ার পাম্প লাগবে সেটা বের করার জন্য এটা হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেশন। তারপরে আমরা যেটা শিখব হচ্ছে স্প্রিংকলার। আমাদের কোন বিল্ডিং বা ফ্যাক্টরিতে স্প্রিংকলার লাগবে কি লাগবে না, সেটার জন্য একটা কমন থিওরি হচ্ছে হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে অটোমেটিক স্প্রিংকলার protection shall be installed throughout all portion of new interim and existing high-rise building। তো এই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে আমাদের স্প্রিংকলার সিস্টেম প্রয়োজন হবে কি হবে না সেটা নির্ণয়ের জন্য বিল্ডিংটা আমাদের কোন ক্যাটাগরিতে পড়েছে, এক্সিস্টিং বিল্ডিং না ইন্টারিম বিল্ডিং না নিউ বিল্ডিং, এই কোনো ক্যাটাগরি মেজর হবে না। যে কোনো বিল্ডিংয়েই আমাদের স্প্রিংকলার লাগতে পারে। সেটার প্রধান নির্ণয়টা হবে হচ্ছে বিল্ডিং হাইটের উপরে, যে আমাদের যে ফ্লোরে অকুপাইড আছে, মানে হচ্ছে আমরা কাজ করছি যে ফ্লোরে, অ্যাক্সেস রোড থেকে বা হচ্ছে বটম থেকে ৭৫ ফিটের উপরে যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্প্রিংকলার লাগবে। ৭৫ ফিটের নিচে থাকলে সেক্ষেত্রে স্প্রিংকলার অ্যাভয়েড করা যায়। তো এই ৭৫ ফিটটা হচ্ছে আমার রোড লেভেল বা অ্যাক্সেস লেভেল থেকে রুপটপের হাইট না, এটা হবে যে ফ্লোরে আমরা কাজ করতেছি সেই অকুপাইড ফ্লোর পর্যন্ত হাইটটা কাউন্ট হবে। তো স্প্রিংকলারের ক্ষেত্রে আমরা যে সিস্টেম বা হচ্ছে যে গাইডলাইন ফলো করব সেটা হচ্ছে বিএনবিসি ২০০৬ হবে, বিএনবিসি ২০২০ হবে, এবং এনএফপি এর গাইডলাইন আছে যেটা এনএফপি 13 নামে পরিচিত, যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে বা ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। তো আরও কিছু গাইডলাইন আছে, হয়তো অন্য কোনো পারপাস, সেগুলো একটু শেয়ার করছি। ইমার্জেন্সি পাওয়ার। আমাদের ফ্যাক্টরি বিল্ডিংয়ে ইমার্জেন্সি পাওয়ারের প্রয়োজন হয়। তো ইমার্জেন্সি পাওয়ারটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, তো এই ক্ষেত্রে কিছু অপশন দেয়া আছে। যেমন হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার হতে হবে আমাদের এক্সিট সাইন অ্যান্ড মিনস অফ এগ্রেস ইলুমিনেশন, অটোমেটিক ফায়ার ডিটেকশন সিস্টেমে,
ফায়ার অ্যালার্ম সিস্টেমে, ইলেকট্রিক্যালি পাওয়ার ফায়ার পাম্প, স্মোক কন্ট্রোল সিস্টেম, এলিভেটর অর লিফট। তো ইমার্জেন্সি পাওয়ার কী অপশন হতে পারে? ব্যাটারি পাওয়ার সাইন অ্যান্ড এক্সিট লাইটস, এক্সিস্টিং ব্যাটারি অপারেটেড হতে পারে অথবা ইউপিএস সিস্টেমে হতে পারে। তো যেগুলো আমাদের মান্থলি বেসিস একটা চেকলিস্টের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের ইন্সপেকশন করতে হয়। তো ইমার্জেন্সি পাওয়ারের ক্ষেত্রে যে ব্যাকআপটা থাকবে সেটা থাকবে মিনিমাম 60 মিনিটস। এক্সিট সাইনের লোকেশনগুলো কোথায় কোথায় হবে সেক্ষেত্রে বলা আছে, লাইট এক্সিট sign shall be placed at entrance to exit. Additional exit sign shall be placed throughout the facility anywhere the continuation of egress is not obvious. তো হচ্ছে আমাদের এন্ট্রেন্স বা এক্সিটে আমাদের এক্সিট সাইনগুলো থাকতে হবে এবং যে কোনো জায়গায় হতে পারে যে আমাদের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে আমাদের দিক চেঞ্জ হয়ে যাবে সেখানে ডিরেকশনাল লাইট বা হচ্ছে পথ নির্দেশক হিসেবে আমাদের সাইন থাকতে হবে। যে হচ্ছে একদম সহজ ভাষায় যদি বলি, আমি স্ট্রেট একটা আইলে অথবা রোডে যাচ্ছি, তো আমি পরবর্তীতে আমি ডাইনে যাব না বামে যাব এই নির্দেশনাটা ওইখানে থাকতে হবে। তো পাওয়ারের ক্ষেত্রে সে একই কথা, যে এটা ব্যাটারি ব্যাকআপ হতে পারে অথবা ইমার্জেন্সি পাওয়ার, যেটা আমাদের কন্টিনিউয়াসলি ইলুমিনেট করবে। তো হচ্ছে অন্য পারপাসে আরও কিছু গাইডলাইন আছে, যেমন হচ্ছে ডোর উইথের ক্ষেত্রে গাইডলাইনে বলা আছে, এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে ডোর উইথ মানে ডোরের প্রশস্ত কতটুকু হবে। এক্সিস্টিং বিল্ডিং হলে 0.8 মিটার, যেটা 32 ইঞ্চি। ইন্টারিম বিল্ডিংয়ের ক্ষেত্রে 1 মিটার 39 ইঞ্চি। নিউ বিল্ডিংয়ের ক্ষেত্রেও 1 মিটার 39 ইঞ্চি হবে। হ্যান্ডরেল বা গার্ডরেল, আমরা স্টিয়ারে যে হ্যান্ডরেলগুলো দেব সেগুলো কতটুকু হাইটে রাখবো এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যাই। কেউ বলে অনেক হাইট দিলে ভালো হয়, সেফটি মেজর হয়। আবার কেউ বলে যে এত উঁচু কেন, আর নিচে দিলে হয়। তো এই ব্যাপারে একটু গাইডলাইনে বলতেছে, যেখানে আমরা হ্যান্ডরেল ইউজ করব সেটা হবে মিনিমাম 34 ইঞ্চি থেকে 38 ইঞ্চির মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 38 ইঞ্চি এর মধ্যে হতে হবে। আর আরেকটা বিষয় যেটা আছে, সবগুলোই করতেছি না, আর রুফটপে যদি কোনো রেলিং হয়, রেলিং অ্যান্ড হ্যান্ড রেল দুইটা কিন্তু দুই জিনিস। হ্যান্ড রেল হচ্ছে হাতল, যেখানে আমরা হাতের সাপোর্টে ওঠানামা করব। এই হ্যান্ড রেলের ক্ষেত্রে আমাদের হাইটটা থাকতে হবে 34 ইঞ্চি থেকে 38 ইঞ্চির মধ্যে। আর রুফটপ বা হচ্ছে করিডোর এইসব জায়গায় যে আমরা রেলিং ইউজ করি প্যারাপেটের পরিবর্তে, সেই রেলিংটা হতে হবে 42 ইঞ্চি মিনিমাম। আরেকটা অপশন যেটা আছে গাইডে বলা আছে স্মোকিং নিয়ে গাইডে বলা আছে, স্মোকিং শেল বি প্রহিবিটেড ইন এনি গার্মেন্টস ফ্যাক্টরি, সেপারেটেড স্টোরেজ বিল্ডিং অর এনি বিল্ডিং অর এরিয়া হোয়ার দ্য ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি রুলস পার্ট 53 রিকোয়ার্স দ্যাট স্মোকিং বি প্রহিবিটেড। তো এটা তো হচ্ছে যে আমাদের কোনো প্রোডাকশন বিল্ডিংয়ে বা গার্মেন্টস বিল্ডিংয়ে আমরা স্মোকিং জোন ব্যবহার করতে পারবো না, এটা পুরোপুরি পরিহার করতে হবে। যদি এটা সম্ভব হয় আলাদা কোনো বিল্ডিংয়ে বা আউটসাইড অফ প্রোডাকশন বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে আমরা 100% প্রোটেকশন মেজর করে করতে পারবো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইন এবং প্রোটোকল মেনটেন করতে হবে, বাংলা এবং ইংরেজিতে সাইনগুলো দিয়ে দিতে হবে। কিন্তু আমরা প্রোডাকশন বিল্ডিং বা গার্মেন্টস বিল্ডিংয়ে আমরা স্মোকিং জোন রাখতে পারবো না। স্টোরেজের ক্ষেত্রে আরও কিছু গাইডলাইন আছে। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে আরও কিছু শেখার চেষ্টা করব। ধন্যবাদ।